বাজেট নির্বাচনী ইশতেহারের সাথে সাংঘর্ষিক বলছে সিপিডি। জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্য উচ্চাভিলাষী। সরকারের হাতে এমন কোনো ইনস্ট্রুমেন্ট এই মুহূর্তে চালু নেই যেটা দিয়ে তিনি আসলে কালো টাকা ধরতে পারেন। সুতরাং সেই ধরনের একটা ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেম না চালু হলে এগুলো দিয়ে আসলে খুব বেশি লাভ হয় না। বাজেটের ২৭ পণ্য ও খাদ্যশস্যের উপর উৎসে কর কমানোর ঘোষণার প্রভাব নেই বাজারে, এখনো চড়া ভাব কমেনি ভোক্তার ক্ষোভ। ঐতিহাসিক ৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। যারা ৬ দফা মানে না তারা স্বাধীনতা মানে না, বললেন কাদের। ২ লাখ টাকার বিনিময়ে মিলছে বাংলাদেশি এনআইডি। হাতে নাতে ধরা রোহিঙ্গা যুবক, অপরাধে জড়িয়ে পড়ছে জনপ্রতিনিধিরাও। এবং কোরবানির ঈদ ঘিরে ঢাকার ১৭ স্থানে বসবে ১৯ পশুর হাট। ১৩ জুন থেকে পশু প্রবেশের নির্দেশনা, কঠোর থাকবে নিরাপত্তা ব্যবস্থা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি শারমিন নাসি। শুরুতে বাজেটের খবর। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সৎ করদাতাদের তিরস্কৃত করা হচ্ছে। প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এমনটা বলেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তারা জানায় ৯% উপরে থাকা মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনা সম্ভব নয়। আর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সাথে প্রস্তাবিত বাজেটকে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্ট। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ৭,৯৭,০০০ কোটি টাকার বিশাল বাজেটে চ্যালেঞ্জ থাকছে রাজস্ব লক্ষ্যমাত্রা এবং ঘাটতি পূরণের। শিক্ষাবর্ষ হতে বিজ্ঞান ধারাবাহিকতা মেনে প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে সিপিডি জানায় ৯% উপরে থাকা মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনা সম্ভব নয়। জিডিপি প্রবৃদ্ধি এবং বেসরকারি ও ব্যক্তি খাতের বিনিয়োগে অবাস্তব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও পর্যবেক্ষণ দেয় তারা। ২০২৫ অর্থ বছরে সেটা ৬.৭% হিসাব করা হয়েছে। অথচ চলমান ২০২৪-এ যেটা কিনা লক্ষ্যমাত্রার শুরুতে ছিল ৭.৫%, সেটা কিন্তু এখন আমাদের সংশোধিত ২০২৪ বাজেটে সেটা কমিয়ে ৫.৮ আনা হয়েছে। প্রায় প্রতিটি চলকের ক্ষেত্রে কিন্তু এমন প্রক্ষেপণ করা হয়েছে ২০২৫ সালের জন্য যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাযুজ্য নেই। নতুন সরকার পুরনো বাজেট দিয়েছে বলেও মন্তব্য করেন সিপিডির গবেষকরা। সমালোচনা করেন কালো টাকা সাদা করার নীতির, তবে প্রশংসা করেন কর কাঠামো পরিবর্তনের। কালো টাকা সাদা করার বিষয় ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। এ ধরনের ব্যবস্থাগুলো আসলে এক ধরনের প্রণোদনামূলক ব্যবস্থা। সরকারের হাতে এমন কোনো ইনস্ট্রুমেন্ট এই মুহূর্তে চালু নেই যেটা দিয়ে তিনি আসলে কালো টাকা ধরতে পারেন। দুর্ভাগ্যবশত বাংলাদেশের রাজস্ব নীতি অনেক ক্ষেত্রেই এখন ব্যক্তি নির্ভর, কারো কোনো গোষ্ঠী নির্ভর রাজস্ব নীতিতে পরিণত হয়েছে। আর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সাথে প্রস্তাবিত বাজেটকে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো। দুর্বৃত্তায়ন, তারপরে এই যারা নাকি বিভিন্নভাবে কর খেলাপি, ঋণ খেলাপি ইত্যাদির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা সেখানে উল্লেখ আছে। সুতরাং এখন যেটা আর কি দেওয়া হচ্ছে এটা অবশ্যই সাংঘর্ষিক এবং এটা অবশ্যই আওয়ামী লীগের ম্যানিফেস্টো এবং আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, তার যে ধরনের দর্শন নিয়ে সে চলে তার সাথে আমরা মনে করি যে এটা একেবারেই বিপরীতমূলক। সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ থেকে পেনশন সহ কিছু বিষয় বাদ দিলে সাধারণ মানুষের জন্য কিছুই থাকে না বলেও জানায় সিপিডি। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনা লক্ষ্যমাত্রাকে চ্যালেঞ্জিং মনে করছেন সাবেক গভর্নর অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। বলেন, কালো টাকা সাদা করার ক্ষেত্রে ১৫% কর আরোপের প্রস্তাব গ্রহণযোগ্য হয়নি। ব্যাংক এশিয়া ও উন্নয়ন সমন্বয়ের যৌথ বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা জানান তিনি। রাজস্ব আহরণ বাড়াতে প্রত্যক্ষ কর আহরণে জোর দেয়া দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত আমিনা প্রণামীর প্রতিবেদনে।
ব্যাংক এশিয়া ও উন্নয়ন সমন্বয়ের যৌথ উদ্যোগে শুক্রবার ভার্চুয়ালি আয়োজন করা হয় এ বাজেট প্রতিক্রিয়া। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান মনে করেন, বাজেটে ৬.৫% মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে। মূল্যস্ফীতির কারণে বাজেটে মুদ্রানীতির নানা দিক বাজেটে প্রতিফলিত হয়েছে। সামাজিক খাতে বরাদ্দ আশানুরূপ হয়নি বলে দাবি করেন এ অর্থনীতিবিদ। শিক্ষার মান উন্নয়ন ও জনশক্তির দক্ষতা উন্নয়নের চাহিদা পূরণ করে এ খাতে আরও বাড়তি বরাদ্দ জরুরি বলে মনে করেন তিনি। এডিপিকে আরো বাস্তবসম্মত করা যায় কিনা সেই বিষয়টি ভেবে দেখতে পারে সরকার। মূল্যস্ফীতি নিয়ে কথা হচ্ছে, মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি যদি করা যায় নিঃসন্দেহে সরকারকে সাধুবাদ দিতেই হবে, তবে এটা খুব সহজ হবে না। গত 18 মাস যাবৎ আমরা লক্ষ্য করছি যে আমাদের ইনফ্লেশন অর্থাৎ মূল্যস্ফীতি ৯% বেশি রয়ে গেছে। গত মে মাসে খাদ্য মূল্যস্ফীতি 10% বেশি ছিল এবং সার্বিক মূল্যস্ফীতিও প্রায় 10% কাছাকাছি ছিল, এবং এটি কিন্তু কোনো অবস্থাতেই গত 18 মাসে 9% নিচে নামেনি। এই যে স্টিকি ইনফ্লেশন অর্থাৎ ইনফ্লেশন এরকম গেঁথে আনছে মানুষের মনে, এই বাস্তবতায় 3.5% মতো কমিয়ে আমাদের যে আসছে অর্থ বছরে এটাকে 6.5% নামিয়ে আনার যে পরিকল্পনা, এটি আমি বলবো যে বেশ। কালো টাকা সাদা করার ক্ষেত্রে 15% করারোপ করার প্রস্তাব গ্রহণযোগ্য হয়নি। রাজস্ব আহরণ বাড়াতে প্রত্যক্ষ কর আহরণে জোর দেওয়া দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করে সরকার। এতে অতি দরিদ্র হারে শূন্যের কোঠায় নামিয়ে আনা, অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মোকাবেলা সহ 14টি বিষয়ে প্রাধান্য দেওয়া হয়। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজেটের 27টি পণ্য ও খাদ্যশস্যের সরবরাহের উপর উৎসে কর কমানোর ঘোষণার প্রভাব নেই বাজারে, বরং যেমন খুশি তেমন তালে যে যেভাবে পারছেন দাম বাড়িয়ে চলছেন। ঈদুল আজহাকে ঘিরে আরেক দফা বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম। পর্যাপ্ত সরবরাহের পরও পেঁয়াজ ছুঁয়েছে 80 থেকে 90 ঘরে। কাঁচা লঙ্কা 250, অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকার মধ্যে। অযৌক্তিক এমন দাম বৃদ্ধিতে আয় ব্যয়ের সমীকরণ মেলাতে না পেরে ক্ষুব্ধ ক্রেতা। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। রমজান থেকেই নিত্যপণ্যের দাম বৃদ্ধির সূচক এখনো ঊর্ধ্বমুখী, আর বাজেট ঘোষণার আগে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে মাত্রাতিরিক্ত হারে। বাজেটে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পেঁয়াজ, রসুন, চাল ডালের মতো 27টি দরকারি পণ্য ও খাদ্যশস্যের সরবরাহের উপর উৎসে কর কমানো হচ্ছে। তবে বাজেট ঘোষণার পরদিন তার প্রভাব নেই বাজারে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে মাছ, মাংস সহ সব ধরনের পণ্যের দাম আছে আগের মতোই। পেঁয়াজ 90 টাকা, রসুন 2 থেকে 250, আর নিত্যদিনের অনুষঙ্গ আলু এখন 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পুরনো অজুহাত বিক্রেতাদের। যদি কমানোর কথা বলে তাহলে কালকে থেকে দেখা যাবে কমছে কিনা, বা আজকে থেকে। আজকে তো আমরা মালাই না, কালকে আনছি, আজকেও আনছি কিছু, কিন্তু এখনো মানে কমায় না ওরা। পেঁয়াজ বেচতেছে 80 টাকা, রসুন 240। বাজেট ঘোষণা হয়েছে, আমরা নতুন রেটের আমরা কিছু জানি না। কাঁচামরিচ 250 ঘরে, অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকার মধ্যে। টমেটো ও বরবটি ছুঁয়েছে শতকের ঘর, কচুরমুখীও 100, করলা 60, ঢেঁড়স 50, বেগুন 80 টাকা। বাজেটের ইম্প্যাক্ট আসে নাই, এরা আদৌ জানে কিনা জানি না, কিন্তু একই প্রাইস সেম। বাজেট ঘোষণার পূর্বে থেকেই শুরু করে দেয় বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করার জন্য, এরা একটা চক্র সৃষ্টি থাকে আলাদা। এদিকে আসন্ন ঈদুল আজহাকে ঘিরে আরেক দফা বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম। অযৌক্তিক এমন দাম বৃদ্ধিতে আয় ব্যয়ের সমীকরণ মেলাতে না পেরে ক্ষুব্ধ ক্রেতা। মানে সপ্তাহ গেলেই বেড়ে যায় সব জিনিসের দামপত্র। সিন্ডিকেট ছাড়া আসলে কোনো কারণ দেখি না। হ্যাঁ, এটা একটা সিন্ডিকেটই, যে ঈদ আসলো, বাজেট ঘোষণা হলো, দাম কমার কথা, দাম বেড়ে যায়। দাম কমাতে আশ্বাসের পাশাপাশি কঠোর মনিটরিং প্রয়োজন বলেও জানান ক্রেতারা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।
বাজেটে নিত্যপণ্যের দাম কমানোর প্রস্তাব করা হলো, দেশ জুড়ে বাস্তবতা ভিন্ন। বাজারে এসে রীতিমতো হতাশ হচ্ছেন ভোক্তারা, পড়ছেন অস্বস্তিতে। তারা বলছেন সরকারের নিয়ম রক্ষার এ বাজেট তাদের জীবনে কোনো উপকারেই আসছে না। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দিবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। বাজেট ঘোষণার পরও স্বস্তি ফিরছে না চট্টগ্রামে। এখনো চড়া নিত্যপণ্যের বাজার, রীতিমতো হতাশ ভোক্তারা। বিক্রেতারা বলছেন আমদানি পর্যায়ে সিন্ডিকেটের কারণে বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। নগরীর নানা বাজার ঘুরে দেখা যায় গেল সপ্তাহের তুলনায় 15 থেকে 20 টাকা বেড়ে সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকায়। পেঁপে 70, শসা 80, বরবটি 120 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজার খাতুনগঞ্জে কেজি প্রতি আদা বিক্রি হচ্ছে 230 টাকায় ও পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়। বিক্রেতারা বলছেন সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা থাকায় মিঠা ও সামুদ্রিক পানির মাছের দাম বেড়েছে কেজি প্রতি 100 থেকে 150 টাকায়। রুই কাতল বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। সাগরের পোয়া মাছ 450 থেকে 500 টাকা ও পাবদা বিক্রি হচ্ছে 500 টাকায়। তবে ব্রয়লার ও সোনালী মুরগি প্রতি কেজিতে 30 টাকা কমে বিক্রি হচ্ছে 190 ও 330 টাকায়। এদিকে বাজেটে কমার কথা বলা হলেও উল্টো চিত্র দেখা যাচ্ছে ময়মনসিংহের নিত্য প্রয়োজনীয় বাজারে। সপ্তাহের ব্যবধানে বাড়তে শুরু করেছে পেঁয়াজ ও মশলার দাম। একই চিত্র বরিশালের বাজারে। আগুন ঝরছে নিত্যপণ্যের বাজারে। বাজেটের পেশ করার আগেই তো দাম বেড়ে গেছে, তা আমরা সাধারণ জনগণ কিভাবে আমরা বেঁচে থাকবো? দ্রব্যমূল্যের দাম কমিয়েছে সরকার, এটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে জনসাধারণ যারা গরিব বা যারা নিম্নবিত্ত শ্রেণী যারা আছে তাদের ক্ষেত্রে ঠিক আছে। আমরা বলতে পারবো দেখা গেছে এর ভিতরে বাজার মধ্যে দেখা গেছে আপনার পেঁয়াজের দামটা বাড়ছে, কেজিতে 3-4 টাকা বাড়ছে পেঁয়াজের দামটা। তারপর আদার দাম অনেক বাড়ছে, রসুনের দাম অনেক বাড়ছে। বিশেষ করে যেহেতু আমাদের সামনে ঈদের সময় আসে, এই সময়তে কোরবানির আদাটা তারপর রসুনটা খুব বেশি লাগে, এই জন্য এটার দাম তো অলরেডি 30 টাকা 40 টাকা কেজি প্রতি বেড়ে গেছে। অন্যদিকে বাজেটের প্রভাব পড়েনি ভোলার নিত্যপণ্যের বাজারে। ব্যবসায়ীরা এখনো পূর্বের দামে বিক্রি করছেন নিত্যপণ্য। বাজেটের কোনো প্রভাব নেই, ওই বাঙালি মনে করেন যে যতদিন এরকম চলবে এরকম চলছে, এর কোনো প্রভাব নেই। না, সব কিছু দাম যদি একটু কমে আসে তাইলে আপনাদের প্রতি একটু ভালো হয়। বাজেটে যেভাবে মালের দাম কমাইছে, কিন্তু যে আমাদের কাছে তো এখনো সেটা সরবরাহ করা হয়নি। যাই হোক, এখন বাজেট অনুযায়ী আমাদের ওইভাবে আমরা এখন বাজারে বিক্রি করার জন্য চেষ্টা করতেছি। বাজারে এসে ভোক্তারা বলছেন সরকারের নিয়ম রক্ষার বাজেট তাদের কোনো উপকারেই আসবে না। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো থাকছে। ভারতের কঙ্গনা রানাউতকে চর মারলেন এক কনস্টেবল, নিন্দার ঝড়, ঘটনা তদন্তের কমিটি গঠন। ঐতিহাসিক 6 দফা দিবসের প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 75-এর পর যারা 6 দফাকে এদেশে নিষিদ্ধ করেছিল তারা এই 15ই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। জয় যাদবের রিপোর্ট। 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি লাহোরে পাকিস্তানের বিরোধী দলগুলোর এক সম্মেলনে পূর্ব বাংলার স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে 6 দফা তুলে ধরেন শেখ মুজিবুর রহমান। আইয়ুব খান অস্ত্রের ভাষায় 6 দফা মোকাবেলার ঘোষণা দেন। প্রতিবাদে 7 জুন হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। ছাত্র শ্রমিক জনতা অভূতপূর্ব সাড়া দেয় সেই ডাকে। মুক্তিকামী মানুষের মিছিলে গুলি চালায় পাকিস্তানি সামরিক জান্তা। শহীদ হন মনু মিয়া, আবুল হোসেন সহ আরও অনেকে। 6 দফাই হয়ে ওঠে বাঙালির মুক্তি সনদ। দিনটি উপলক্ষে শুক্রবার সকালে ধানমন্ডির 32 নম্বরে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 6 দফাই এদেশের স্বাধীনতার টার্নিং পয়েন্ট। স্বাধীনতার পথে এটা স্বাধিকার সংগ্রামের টার্নিং পয়েন্ট।
তিনি অভিযোগ করেন ৭৫-এর পর যারা এদেশে ৬ দফা ৭ই মার্চ নিষিদ্ধ করেছিল তারাই ১৫ই আগস্টের খনি চক্রের সঙ্গে জড়িত। এই দিবসটি যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে ৭৫-এর তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে, আমাদের স্বাধীনতার আদর্শকে। প্রস্তাবিত বাজেট নিয়ে শনিবার আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে বলেও এ সময় জানান ওবায়দুল কাদের। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। বাজেটে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে প্রশ্রয় দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত এজে মোহাম্মদ আলীর স্মরণ সভায় এমন দাবি করেন তিনি। জমির উদ্দিন সরকার বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে এখনো শ্রমিকরা সচেতনভাবে স্বতঃস্ফূর্ত অংশ নিচ্ছে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় শিক্ষার্থী, ছাত্র, যুব সমাজকে সক্রিয় হওয়ার আহ্বান জানান জমির উদ্দিন সরকার। কিছুদিন আগে করাপশন করে টাকা রাখবে এবং ওই টাকা বাজেয়াপ্ত হবে না, এটা না হয় ট্যাক্স দিয়ে ওটাকে হোয়াইট করা যায়, তো তাহলে তো উইল বি এনকারেজিং ডিসঅনেস্টি। উই ওয়ান্ট টু লিভ পিসফুলি, উই ওয়ান্ট টু লিভ অনেস্টলি, we want to build up a society which is for democracy and for a democratic state and a democratic government. দেখছেন সংবাদ দুপুর। পিতামাতার ভুয়া নাম ও ভুয়া ঠিকানা বানিয়ে রোহিঙ্গা জাহেদুল্লাহ এসেছিল বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বানাতে, আর তাকে এতে সহযোগিতা করছিলেন এক জনপ্রতিনিধি। সেই রোহিঙ্গাকে নির্বাচন কার্যালয় থেকে হাতে নাতে ধরলেন আরেক জনপ্রতিনিধি। বিশেষ দালাল চক্রের মাধ্যমে 2 লাখ টাকার বিনিময়ে হচ্ছিল এই কাজ। কক্সবাজারের সহকর্মী সৌরভ দেবের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। সুযোগ পেলেই আশ্রিত জীবন ছাড়তে নানা কায়দা কৌশল করে থাকেন রোহিঙ্গারা, আর এ কাজে জড়িয়ে যাচ্ছে জনপ্রতিনিধিদের নাম। রয়েছে তাদের বিশেষ দালাল চক্র। জাহিদুল্লাহ নামের এক রোহিঙ্গা যুবককে বানিয়ে দেওয়া হচ্ছিল বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র। এজন্য ব্যবহার করা হয় ভুয়া ঠিকানা ও ভুয়া পিতামাতার পরিচয়। ছবি তুলতে আসলে জেলা নির্বাচন কার্যালয় থেকে তাকে আটক করেন স্থানীয় এক জনপ্রতিনিধি। আটক রোহিঙ্গা যুবক জানান, 2 লাখ টাকার বিনিময়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার কাজ নেয় এক দালাল চক্র। আইডি কার্ড করা 2 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা তুলা ফেলাই আর 1 লাখ টাকা আইডি কার্ড করানোর পর দিব লোগো হই, 1 লাখ টাকা হিবা আইডি ফেলাই তাই আর 1 লাখ টাকা নয়। 2017 সালে মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা এই রোহিঙ্গা যুবকের বসবাস উখিয়ার কুতুপালংয়ের 7 নম্বর ক্যাম্পে। সৌদি আরবে পাড়ি জমাতে তিনি দালালের মাধ্যমে এনআইডি কার্ড করতে এসেছেন বলে স্বীকার করেন। আইডি কার্ড আমি বিদেশ যাবো, আইডি কার্ড করতে চাই, পাসপোর্ট করে বলা বিদেশ যাবো। তোর বাসার এঙ্গুলোর হ্যাঁ থিও কর বাসার জিয়াত বাসা আছে হ্যাঁ জায়গার নাম আইনা জানি, মগর আমি একবার গেলাম জায়গান যাইলে মানে সিনা দিয়ে তুমি। যে চক্রের মাধ্যমে রোহিঙ্গা যুবক এনআইডি করতে এসেছে, সে চক্রের সদস্য স্বয়ং কক্সবাজার পৌরসভার মহিলা কাউন্সিলরের সহকারী মফিজ ও দালাল জহুরা। রোহিঙ্গা যুবককে নির্বাচন অফিস থেকে হাতে নাতে ধরার পর যাচাই বাছাইয়ের পর এমন তথ্য দেন আরেক কাউন্সিলর। এখানে বিভিন্ন একটা বড় চক্র রয়েছে, রোহিঙ্গা চক্র। তারা বিভিন্ন মাধ্যম দিয়ে মানুষদেরকে মা বাপ বানিয়ে তারা ভোটার করায়। আজকে সকালে থেকে আজকে অনেকগুলা ফাইল তারা কি ছবি উঠাই ফেলছে, যেগুলো আমি জানিও না। আজকে যদি আমি না যাইতাম এই রোহিঙ্গায় ভোটার হয়ে যাইতো। পৌরসভা এলাকায় দালালের উৎপাত বেড়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র। দালালদের আপনারা চিহ্নিত করুন এবং দালালদের আইনের আওতায় আনুন। এবং এখানে যে বারবার মফিজের কথা বলা হচ্ছে, মফিজকে আমরা আগেও 2-1 বার ওয়ার্নিং দিয়েছি। আমাদের মেয়র মহোদয়ও তাকে আগেও ওয়ার্নিং করা হয়েছে তাকে পৌরসভায় না আসার জন্য। তো বিনীত অনুরোধ করব, আপনারাও
ওনার ব্যাপারে একটু সজাগ থাকবেন। কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বাস করে প্রায় 12 লাখ রোহিঙ্গা। প্রতিদিনই আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে তারা। বিষয়টি উদ্বেগের বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সৌদি আরবের আকাশে দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। সে অনুযায়ী হজ পালিত হবে 15ই জুন। দেশটিতে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে আগামী 16ই জুন। পবিত্র আরাফা দিবস পালন করা হয় জিলহজ মাসের 9ম দিনে। ইসলাম ধর্মের বিধান অনুসারে জিলহজ মাসের 10ম দিনে ঈদ উল আজহা উদযাপিত হয়। এ সময় আল্লাহর নির্দেশনা অনুসারে পশু কোরবানি দেন মুসলিমরা। সংবাদ দুপুরে আরো থাকছে। টাইগারদের বিশ্বকাপ শুরুকাল, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। জয় দিয়ে মিশন শুরু করতে চায় শান্ত বাহিনী। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ঢাকার 2 সিটি কর্পোরেশনে 2টি স্থায়ী এবং 17টি অস্থায়ী সহ মোট 19টি হাট বসবে। এসব হাটের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ঢাকা মহানগর পুলিশ। সুশৃঙ্খলা দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। সকালে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। মাঝারুল ইসলামের রিপোর্ট। আগামী 17ই জুন দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। ঈদকে কেন্দ্র করে রাজধানীর যেখানে সেখানে কেউ যেন হাট বসাতে না পারে সেজন্য নির্ধারণ করা হয়েছে 19টি হাট। ঢাকার বাইরে থেকে যারা পশু নিয়ে আসবেন তাদেরকে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে গরু নিয়ে আসতে বলা হয়েছে। বিশৃঙ্খলা ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে পুলিশ। রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে কমিশনার জানান, এক হাটের গরু অন্য হাটে গেলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই হাটের নিরাপত্তা উপলক্ষে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রথমত, যে সমস্ত হাটে গরু আসবে, আসার পথের নিরাপত্তা, হাটের যে স্থানে লেনদেন হবে, বেচাকেনা হবে সেখানকার নিরাপত্তা, এবং এরপরে বিকৃত টাকা নিয়ে যে গরুর মালিক তারা যে এখান থেকে চলে যাবেন সেটি নিরাপত্তা। সকল গরুর হাটের যারা ইজারাদার তাদেরকে বলেছি যাতে এক হাটের গরু অন্য হাটে যেতে না পারে। জাল টাকার ব্যবহার রোধে বাংলাদেশ ব্যাংকে মেশিন বসাতে অনুরোধ করেছে ডিএমপি। জাল টাকা দিয়ে কেউ লেনদেন করতে না পারে সেজন্য জাল টাকার মেশিন বসাবে, সেজন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে এবং তারা সেখানে থাকবে এবং টাকা যাতে সহজে লেনদেন হতে পারে যে নিকটতম ব্যাংকের বিভিন্ন শাখা সেখানে থাকবে। সকল হাটে যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকে সেজন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করা হয়েছে। আগামী 13 জুনের পর থেকে রাজধানীর হাটগুলোই আসতে থাকবে কোরবানির পশু। মাঝারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লোকসভায় কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 233টি আসন পেয়েও সরকার গঠন করতে পারছে না। ফলে বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে জোটটিকে। আর স্বাভাবিকভাবেই বিরোধী নেতা হিসেবে কে দায়িত্ব সামলাবেন এ নিয়ে চলছে জল্পনা। একাধিক সূত্রে জানা গেছে, লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধীর নাম জোরে সোরে সামনে আসছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব দ্রুত কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক ডাকা হচ্ছে, আর সেই বৈঠকেই বিরোধী দলনেতার নাম চূড়ান্ত হবে। বিজেপি নেত্রী ও বলিউড কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে চড় মেরেছেন এক সিআইএসএফ কনস্টেবল। বৃহস্পতিবার দিল্লি যাওয়ার পথে চণ্ডীগড় বিমানবন্দরে এই ঘটনা ঘটে। ঘটনার পরই বরখাস্ত করা হয় ওই কনস্টেবলকে। ভারতের কৃষক আন্দোলনকে কেন্দ্র করেই চড় মেরেছেন বলে জানান তিনি। তবে আরও তদন্ত করার জন্য সিআইএসএফকে এর সিনিয়র অফিসারদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বের হোসেন। চণ্ডীগড় বিমানবন্দরে এ যেন রীতিমতো সিনেমাটিক দৃশ্যের অবতারণা। নায়িকা থেকে রাজনীতির বনে যাওয়া কঙ্গনা রানাওতের সঙ্গে রাগে ক্ষোভে প্রকাশ্যে কঙ্গনাকে চড় মারলেন
পাঞ্জাবের কৃষক আন্দোলনের এক নেতার বোন। ওই নারী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স CISF এর সদস্য, নাম কুলবিন্দর কর। বৃহস্পতিবার দিল্লি যাওয়ার পথে চণ্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় হঠাৎই ঘটে এ ঘটনা। এই ঘটনায় এরই মধ্যে কুলবিন্দরকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে FIRও দায়ের করা হয়েছে। ভারতে 4 বছর আগে কৃষক বিক্ষোভে অংশ নেয়া পাঞ্জাবের নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা। ওই ঘটনার ক্ষোভ থেকেই তিনি কঙ্গনাকে চড় মেরেছেন। অবশ্য কঙ্গনাকে চড় মারা নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। একে পাঞ্জাবের ক্রমবর্ধমান চরমপন্থা ও সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। तो दूसरे कैबिन में जो महिला थी, जो सुरक्षा कर्मचारी थी CISF की, उन्होंने उनके पास या उनको क्रॉस करने का इंतज़ार किया और साइड से आकर जो है मुझे मेरे फेस पे हिट किया और गालियां देने लगी। और जब मैंने उनको पूछा कि उन्होंने ऐसा क्यों किया, तो उन्होंने कहा कि वो फार्मर्स प्रोटेस्ट को जो है वो सपोर्ट करती हैं और आई एम सेफ, बट माई कंसर्न इज़ कि जो आतंकवाद और उग्रवाद पंजाब में बढ़ रहा है, How do we handle that? এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কঙ্গনার প্রতিপক্ষ কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিং। मगर इस तरीके से किसी को असॉल्ट करना, और वो भी खास करके एक सुरक्षाकर्मी इस तरीके से अगर असॉल्ट करे, तो ये बहुत अनफॉर्चुनेट है और इसमें हम इसकी कड़ी शब्दों में निंदा करते हैं और इसके खिलाफ जो है एक्शन जो है वो सरकार को लेना चाहिए। ভারতের হিমাচলের মান্ডি আসনের লোকসভার নবনির্বাচিত সদস্য কঙ্গনা ৭৪,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং এর বিপক্ষে দুর্দান্ত জয়লাভ করেন তিনি। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। এবার মিনিস্টার গুগল টিভি T20 বিশ্বকাপ প্রসঙ্গ। কঠিন চ্যালেঞ্জকে সঙ্গী করে শনিবার বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ব্যর্থতা পেছনে ফেলে জয় দিয়ে আসর শুরু করতে চায় বাংলাদেশ। সেরাটা দিতে প্রত্যয়ী ক্রিকেটাররা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিধ্বস্ত শ্রীলঙ্কা চায় ঘুরে দাঁড়াতে। ডালাসের গ্র্যান্ড পেয়ার স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6:30টায়। রিফাত আঞ্জুমের রিপোর্ট। বিশ্বকাপ শুরুর 4 দিন পর মাঠে নামছে বাংলাদেশ। হাতে প্রস্তুতির যথেষ্ট সময় পেয়েছে শান্তর দল, কিন্তু অনুশীলনে অনীহা আর সামাজিক কাজে অংশ নিয়ে বিশ্বকাপ প্রস্তুতিকে প্রশ্নবিদ্ধ করে টাইগাররা। মূল পর্বের মিশন শুরুর আগে চাপ আর হতাশায় নিমজ্জিত বাংলাদেশ। দলের সাম্প্রতিক ফর্মে অবশ্য হতাশ হওয়া ছাড়া কিছুই করার নেই। তারপরও একটি ভালো দিন মেটাতে পারে আক্ষেপ, সেই আশায় বাংলাদেশ দল। ইম্পর্টেন্ট হইল যে আমরা কিভাবে ওই ম্যাচটাতে ইমপ্রুভ করতে, কীভাবে আমরা ওই ম্যাচটা ইমপ্লিমেন্ট করতেছি আমাদের প্ল্যানটা, এবং আমাদের কি স্ট্রেংথ আছে ওই অনুযায়ী আমরা ম্যাচটা খেলছি কিনা। সো আমাদের স্ট্রেংথ অনুযায়ী যদি আমরা ম্যাচটা খেলতে পারি, ডেফিনেটলি খুব ভালো একটা ম্যাচ আমরা উপহার দিতে পারবো। অনুশীলনে বাড়তি মনোযোগ সাকিব আল হাসানের। ফিনিশিং রোলের জন্য মাহমুদুল্লাহ প্রস্তুতি সেরেছেন। ইনজুরির পর ফুল রান আপে বোলিং করেছেন তাসকিন। ছিল না কোনো জড়তা। সৌম্য লিটনদেরও নিজেদের ফিরে পাওয়ার চেষ্টা। মোট কথায় সেরাটা দিতে মুখিয়ে ক্রিকেটাররা। আগে কি হয়েছে এটা চিন্তা না করে, কালকে একটা নতুন দিন, কালকে আমরা কেউই জানি না কে ভালো খেলবে বা কে খারাপ খেলবে। সো নতুন দিনটা আমার মনে হয় যে শুরুটা ভালো করবে, যে সেট হবে, তার খুব বড় দায়িত্ব যে খেলাটা কিভাবে শেষ করছে। সো আমি আশা করছি যেভাবে আমাদের ব্যাটাররা প্রিপারেশন নিয়েছে ওটা যদি এক্সিকিউট করতে পারে ভালো ম্যাচ হবে। অন্যদিকে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে মানসিকভাবে বিধ্বস্ত শ্রীলঙ্কা খাদের কিনারায় দাঁড়িয়ে। বাংলাদেশের কাছে হারলেই বিশ্বকাপ মিশন প্রায় শেষ হয়ে যাবে তাদের। তাই বাঁচা মরার ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবনায় নেই শ্রীলঙ্কার। তবে আত্মবিশ্বাসী লঙ্কানরা। উইথ দ্যাট কনফিডেন্স আই থিংক সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমরা জানি কি করতে হবে। প্রথম বল থেকেই ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করব। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। T20-তে এখন পর্যন্ত 16 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা। 11 হারের বিপরীতে মাত্র 5টায় জিতেছে টাইগাররা। বিশ্বকাপের 2 বারের দেখাতে 2 বারই হেরেছে নাজমুল শান্তর দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।
বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে আলাদা করে নজর থাকবে সাকিব আল হাসানের উপর। টাইগারদের দুই বিভাগেই নেতৃত্ব দেবেন এখন পর্যন্ত সব বিশ্বকাপে অংশ নেওয়া এই অলরাউন্ডার। বোলিংয়ে ব্যবধান গড়ে দিতে পারেন মুস্তাফিজুর রহমান। লঙ্কানদের ব্যাটিংয়ে বড় ভরসার নাম কুশল মেন্ডিস। দলটির বোলিংয়ে রয়েছে মাথিসা পাথিরানার মতো বোলার। দু দলের প্লেয়ার্স টু ওয়াচ নিয়ে জুবাইর রাজিনের ডেস্ক রিপোর্ট। টি-20 বিশ্বকাপের প্রতিটি আসরেই অংশ নিয়েছে বাংলাদেশ। তবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসরে নেই বড় কোনো সাফল্য। সেই খরা ঘোচাতে এবার মার্কিন মুলুকে টাইগাররা। নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এ ম্যাচে টাইগারদের ব্যাটিং বোলিং দুই বিভাগেই ভরসার নাম সাকিব আল হাসান। টি-20তে 122 ম্যাচে 23.46 গড়ে সাকিবের রান 2240। এই ফরম্যাটে 121 স্ট্রাইক রেটে তার ঝুলিতে রয়েছে 12টি 50। বোলিংয়েও সমান ম্যাচে 6.78 ইকোনমিতে রয়েছে 146 উইকেট। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীও এই টাইগার অলরাউন্ডার। শ্রীলঙ্কার ব্যাটিংয়ে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। 65 ম্যাচে তার রান 1573, গড় 24.96, প্রায় 134 স্ট্রাইক রেটে 1450-তে ক্যারিয়ার বেস্ট 86। টাইগারদের বোলিং ডিপার্টমেন্টের নেতৃত্বে থাকবেন মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত 96 ম্যাচে শিকার করেছেন 120 উইকেট, ইকোনমি 7.55। 2 ফাইফার পাওয়া এই পেসারের সেরা বোলিং 10 রানে 6 উইকেট। শ্রীলঙ্কার বোলিং বিভাগের স্পটলাইটে বেবি মালিঙ্গা খ্যাত মাথিসা পাথিরানা। টি-20তে 7 ম্যাচ খেলে 11 উইকেট নিয়েছেন এই তরুণ পেসার। 8.82 ইকোনমিতে একবার 4 উইকেট নেয়া এই পেসারের সেরা বোলিং 24 রানে 4 উইকেট। জুবাইর রাজিন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাল ভোরে নামছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচেই কেন উইলিয়ামসনদের পড়তে হবে চ্যালেঞ্জে। উগান্ডাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু আফগানদের। এ ম্যাচেও জয়ে চোখ রাখছে। গায়ানায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 5:30টায়। আল মাহমুদ ফাইমের রিপোর্টে বিস্তারিত। ফেভারিট দলগুলো একে একে বিশ্বকাপ মিশন শুরু করছে। ক্যারিবীয় অঞ্চলে নামছে নিউজিল্যান্ডও। প্রথম ম্যাচে আফগান বাদা। টি-20-র এক প্যাকেজ দল আফগানিস্তান। ব্যাটিং বোলিংয়ে দারুণ ভারসাম্য। তবে ওদের বৈচিত্র্যময় বোলিং সামলাতে হবে ডেভন কনওয়ে, রাচিন রাবীন্দ্র, কেন উইলিয়ামসনদের। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল নিউজিল্যান্ড দলে। নিউজিল্যান্ডের সর্বশেষ দুটি টি-20 সিরিজে না থাকলেও অধিনায়ক হয়ে ফিরছেন কেন উইলিয়ামসন। তাকে ঘিরে ব্ল্যাক ক্যাপদের সব পরিকল্পনা। ওপেনিং যেমন শক্তিশালী, তেমনি মিডল ও লোয়ার অর্ডারও প্রতিপক্ষের জন্য অস্বস্তি। 20 ওভারের এই ফরম্যাটে একবারই দেখা হয়েছে দু দলের। 2021 বিশ্বকাপে আফগানদের গুড়িয়ে দিয়েছেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিরা। এই দুই লেজেন্ড এবারও নিউজিল্যান্ডের পেস অ্যাটাকের ভরসা। স্পিনে ইশ সদি, মিচেল স্যান্টনার, ব্রেসওয়ালরা যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। রেকর্ড গড়ে প্রথম ম্যাচে উগান্ডাকে হারিয়ে দুর্দান্ত শুরু করে আফগানিস্তান। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয় তুলে নেয় আফগানরা। আফগানদের রয়েছে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়। এদের মধ্যে রাশিদ খান, মোহাম্মদ নাবি এবং ইব্রাহিম জাদরানরা খেলেন বিশ্বের সব বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগে। প্রথম ম্যাচে রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানের ওপেনিং জুটি রীতিমতো তাণ্ডব চালিয়েছে। এ ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ তাদের। তবে পরীক্ষাটা বেশি বোলারদের। উগান্ডার বিপক্ষে 5 উইকেট নেয়া ফজল হক ফারুকী দারুণ ছন্দে আছেন। আর নিজেদের দিনে রাশিদ মুজিবরা জ্বলে উঠলে কপাল পড়বে নিউজিল্যান্ডের। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। জয় বাংলা বলে আগে বাড়ো, এই স্লোগান নিয়ে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো জয় বাংলা ম্যারাথন। 3500 প্রতিযোগী অংশ নেন এই ম্যারাথনে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। মাদকমুক্ত সমাজ এবং জনগণকে সচেতন করতে শরীরচর্চার বিকল্প নেই। অপরিহার্য এ বিষয়কে সামনে রেখে হাতিরঝিলে জয় বাংলা ম্যারাথন আয়োজন করে পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাব। এতে দেশের বিভিন্ন প্রান্তের অ্যাথলেটিকরা অংশ নেন। 3 ঘন্টা 40 মিনিটে প্রতিযোগীদের প্রায় 22 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হয়। ভোর 5টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
ম্যারাথনকে নির্বিঘ্ন করতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোর থেকে বন্ধ করে দেয়া হয় হাতিরঝিলের সব রাস্তা। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রতিযোগীরা। আমরা ভার্চুয়ালিটির যুগে আছি, আমরা প্রকৃতি থেকে বিমুখ এবং আমাদের শরীরের শারীরিক অবস্থা দিয়ে কনসার্ন আমাদের কমে গেছে। তো সেই জায়গা থেকে ম্যারাথন খুবই চমৎকার একটা উদ্যোগ। শেষ করতে পেরেছি, এতে এক্সাইটমেন্ট আরও অনেক বেশি এবং এই যে মেডেলটা পেয়েছি এটা তো মনে করেন যে আরও অন্যরকম একটা ভালো লাগা, সব মিলে অসাধারণ একটা মুহূর্ত। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বেশি হবে এই প্রত্যাশাও করেন তারা। লাইফে ফার্স্ট টাইম 21 কিলোমিটারের বেশি ম্যারাথন দিলাম। আয়োজনকারী সংস্থাকে অসংখ্য ধন্যবাদ। এত বড় ক্রাউড ম্যানেজ করার জন্য তারা অনেক সুন্দর করে জিনিসটা মেনটেন করেছে। ভলেন্টিয়ারদেরকে থ্যাঙ্কস। প্রত্যেকটা হাইড্রেশন পয়েন্টে যথাযথ পানি ছিল, স্যালাইন পানি, গ্লুকোজ, তারপরে মেডিকেল সেন্টারে ডক্টররা ছিল, দে আর ভেরি হেল্পফুল। পরে বিজয়ীদের পুরস্কার ও সনদ তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমন আয়োজনের জন্য পুলিশকে ধন্যবাদও জানান তিনি। পুলিশ যেমন মানবতার সেবা করে তেমনই ভাবে দেশের সকলকে একত্র করে একটা এই যে প্রতিযোগিতা মানুষের উপকারের জন্য মানুষকে এক প্ল্যাটফর্মে এনে একটা স্পোর্টসের মাধ্যমে যে একত্রিত করা, সেটাও পারে, সেই দক্ষতা দেখিয়ে দিয়েছে। সেই জন্য আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।